হ্যালো এভরিওয়ান, ঢাকা কলেজ রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে কেমিক্যাল স্পেকট্রোস্কোপির এনএমআর চ্যাপ্টার। আমরা গতদিন প্রথম যে ক্লাস ছিল সেই ক্লাসে এনএমআরের মূল তত্ত্বের কিছু অংশ পড়িয়েছিল। আজকে বাকি অংশ আমরা দেখব। দেখো, আমরা প্রথম দিন পড়িয়েছিলাম যে নিউক্লিয়ার স্পিন স্টেটগুলো কেমন হবে, স্পিন স্টেটগুলো কোন মৌলের, কোন ধরনের মৌলগুলো হচ্ছে, কোন ধরনের নিউক্লিয়াসগুলো এনএমআর অ্যাক্টিভ হবে, স্পিন স্টেটগুলো কেমন হবে এবং হচ্ছে তাদের ম্যাগনেটিক মুভমেন্টগুলো কেমন হবে। আজকে আমরা হচ্ছে সেই ম্যাগনেটিক মুভমেন্টগুলো বা স্পিন স্টেটগুলোর সাথে সম্পর্ক এবং হচ্ছে তাদের অ্যাবজর্পশন এনার্জি অফ এনার্জি, মানে স্পিন স্টেটগুলো কীভাবে এনার্জি অ্যাবজর্ব করবে, কোন অবস্থায় এনার্জি অ্যাবজর্ব করবে এবং হচ্ছে রেজোন্যান্স হবে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে গতদিন আমরা যে দেখিয়েছিলাম, যদি আমরা প্রোটন নিউক্লিয়াসের কথা বলি বা হাইড্রোজেন নিউক্লিয়াস, সেই হাইড্রোজেন নিউক্লিয়াসের দুইটা স্পিন স্টেট আমরা গতদিন দেখিয়েছিলাম। স্পিন স্টেট হচ্ছে একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস আর, ঠিক আছে। সেই স্পিন স্টেটগুলোর যদি আমরা বলি যে চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে তাদের যে এনার্জি স্পিন স্টেটগুলোর অবস্থা কেমন হবে সেটা আমরা দেখিয়েছি। দেখো, এনার্জি বাড়তে থাকবে এদিক থেকে এদিকে। চুম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে তাদের হচ্ছে তারা ডিজেনারেট স্টেটে থাকে, তারা তাদের স্পিন স্টেটগুলো একই অবস্থা থাকে, একই শক্তি সম্পন্ন থাকে। আর এনার্জি যখন অ্যাপ্লাই করা হয়, চুম্বক ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তখন তাদের হচ্ছে স্পিন স্টেটগুলো শক্তি অনুসারে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আমরা বলেছিলাম যদি কীভাবে প্লাস আপের এনার্জি কম, মাইনাস আপের এনার্জি কম, কেন এটা আমরা ব্যাখ্যা করছি। যে এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, বি নট মানে হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এদিকে, আর হচ্ছে এগুলো স্পিন স্টেটগুলো এবং এনার্জি অনুসারে ভাগ হয়ে যায়, ঠিক আছে। এখন কোন অবস্থায় এরা হচ্ছে এনার্জি অ্যাবজর্ব করবে, ঠিক আছে। এনার্জি অ্যাবজর্ব করার জন্য তাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা যে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি, সেই চৌম্বক ক্ষেত্র কত শক্তিশালী প্রয়োগ করছি সেটার উপর নির্ভর করে যে এনার্জি গ্যাপ, স্পিন স্টেটগুলোর মধ্যে এনার্জি গ্যাপটা নির্ধারিত হয়। যত বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র দিব, তাদের এনার্জি গ্যাপটা তত বেশি হবে, ঠিক আছে। এই এনার্জি গ্যাপ আরও একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেকটা নিউক্লিয়াসের অ্যাঙ্গুলার মুভমেন্ট বা মুভমেন্টাম বা কৌণিক ভরবেগ এবং হচ্ছে ম্যাগনেটিক মুভমেন্ট এবং কৌণিক ভরবেগ, এই দুইটার অনুপাত হচ্ছে আলাদা আলাদা, ঠিক আছে। এই দুই অনুপাতটাকে বলা হয় ম্যাগনেটোগায়রিক রেশিও, ঠিক আছে। তাহলে তোমার যদি প্রশ্ন আসে যে ম্যাগনেটোগায়রিক রেশিও কাকে বলা হয়, তাহলে সেটা বলতে হবে যে কি কোনো একটি পরমাণু নিউক্লিয়াসের ম্যাগনেটিক মুভমেন্ট এবং হচ্ছে অ্যাঙ্গুলার মুভমেন্ট বা কৌণিক ভরবেগ, এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে ম্যাগনেটোগায়রিক রেশিও। তাহলে আমাদের এই এনার্জি গ্যাপ, কোনো একটি স্পিন স্টেটগুলোর মধ্যে এনার্জি গ্যাপ দুটি বিষয়ের উপর নির্ভর করে কত শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি এবং তাদের যে ম্যাগনেটোগায়রিক রেশিও সেটার উপর, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এগুলো হচ্ছে স্পিন স্টেটগুলো হচ্ছে যে প্লাস আপ, মাইনাস আপ এবং ইলেকট্রন আছে, তারা কখন এনার্জি অ্যাবজর্ব করবে, তাদের যদি আমরা রেডিয়েশন প্রয়োগ করার ফলে সে করবে কি, যদি অ্যাবজর্ব করে তাহলে স্পিনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। স্পিনটা হচ্ছে আগে ছিল এদিকে, ইলেকট্রনের স্পিন উল্টে হয়ে যাবে। এখন আমাদের যে এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপের মধ্যে মানে শোষিত শক্তিটা কতটুকু হবে, সেটা যদি আমরা বলি, দেখো শোষিত শক্তিটা হচ্ছে কি পরিমাণ, যদি আমরা শেষের দিকে বলেছিলাম ই অ্যাবজর্ব ইজ ইকুয়াল টু মাইনাস হাফ স্টেপ মাইনাস প্লাস হাফ স্টেপ। আমাদের যে দুইটা চৌম্বক, আমাদের যে দুইটা স্পিন স্টেট ছিল, নিউক্লিয়াসের স্পিন স্টেট মাইনাস প্লাস, ঠিক আছে। এনার্জি হচ্ছে উপরেরটা এবং উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলে উপরেরটা এনার্জি বিয়োগ নিচেরটা এনার্জি, মানে এরকম যেটা ছিল আর কি। এটা হচ্ছে মাইনাস হাফ ছিল, এটা হচ্ছে প্লাস হাফ, ঠিক আছে। এইটার এনার্জি থেকে এটার এনার্জি বিয়োগ করলে যতটুকু, এই গ্যাপটা যতটুকু, সেই গ্যাপটাই হচ্ছে মানে ওই নিউক্লিয়াসটা এনার্জি অ্যাবজর্ব করলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এনার্জি অ্যাবজর্পশন, সেই এনার্জি অ্যাবজর্পশনটা হচ্ছে কীভাবে হয়, এনার্জি অ্যাবজর্পশনটার মেকানিজমটা কীভাবে হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলি। পুরোপুরি ক্লিয়ার করে বলতে হবে আসলে কীভাবে এনার্জি অ্যাবজর্পশনটা হয়, তার মেকানিজম অফ এনার্জি অ্যাবজর্পশন, মেকানিজম অফ অ্যাবজর্পশন, এটা হচ্ছে রেজোন্যান্স বলা হয়। আচ্ছা, এই যে অ্যাবজর্পশন মানে এনার্জি অ্যাবজর্ব করবে,
সেটার মেকানিজম কীভাবে এনার্জি অ্যাবজর্ব করবে। খেয়াল করো আমরা কী করছি, আমরা করছি হচ্ছে কোনো একটি নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি। নিউক্লিয়াসের মধ্যে কী করছি, চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি। চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে ফেলে নিউক্লিয়াসটা হচ্ছে স্পিন করে, ঘূর্ণন করে আর কি। এখন আমরা জানি যে কোনো কিছু যখন ঘূর্ণন করে আর কি, আমরা যখন লাটিম চালিয়েছি, দেখো লাটিম যখন চালিয়েছি, সেই লাটিম যখন চালিয়েছি, লাটিমটা যখন আমরা মেরে দিই, মেরে দেওয়ার পরে তখন সে হচ্ছে এই সোজাসুজি না ঘুরে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট এভাবে ঘুরে, তবে একটা নির্দিষ্ট কোণ করে ঘূর্ণন করে, মানে একটা বাঁকিয়ে বাঁকিয়ে ঘুরে আর কি। এরকমই নিউক্লিয়াসটাকেও যখন আমরা হচ্ছে শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করি, সেই নিউক্লিয়াসটাও সরাসরি এইভাবে না ঘুরে, সেও একটা নির্দিষ্ট কোণ করে ঘুরে। আমরা যদি চিত্র আকারে দেখাই, দেখো চিত্রটা দেখো, আমরা হচ্ছে প্রথমে দেখা যাচ্ছে এটা হলো, এটা যদি লাটিম দেখাই আমরা, এটা হচ্ছে লাটিম। এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে, টপ, স্পিনিং টপ। এইরকমই আমাদের হচ্ছে নিউক্লিয়াসটা আমরা দেখিয়েছি কতদিন, যে নিউক্লিয়াসটা হচ্ছে এটা, এই ঘূর্ণন যদি এদিকে থাকে, আর এটা হচ্ছে এরকম। আচ্ছা, আমরা বললাম যে যখন আমরা লাটিমটাকে ঘোরাতে যাই, লাটিমটাকে যখন মেরে দিই, তখন লাটিমটা ঘূর্ণন করে সে সোজাসুজি এইভাবে না ঘুরে, সোজাসুজি এইভাবে না ঘুরে সে হচ্ছে ঘুরে একটু বাঁকায়। এটা হচ্ছে লাটিমের চিত্র আঁকিয়েছি। আর এটা হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াসটাও ঘুরতেছে, সেও করে কি সোজাসুজি এইভাবে না ঘুরে সে হচ্ছে একটা নির্দিষ্ট কোণ করে আর কি। এটা হচ্ছে অক্ষ, মূল অক্ষ এখানে সোজা হওয়ার কথা, সে হচ্ছে নির্দিষ্ট কোণ করে ঘুরে। আচ্ছা, তাহলে কোনো একটি নিউক্লিয়াসকে যখন আমরা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করবো, সে লাঠির মতো একটা নির্দিষ্ট কোণ করে ঘূর্ণন করে থাকে। এই যে কৌণিক কম্পাঙ্কে এই নিউক্লিয়াসটা ঘূর্ণন করে, এই কম্পাঙ্ককে বলা হয় লারমার কম্পাঙ্ক বা লারমার ফ্রিকোয়েন্সি। তাহলে কি লারমার, ইংরেজি হচ্ছে LAR, লারমার ফ্রিকোয়েন্সি। কেউ কেউ এটা লামার বলে, এটা হচ্ছে এরকম হবে। তাহলে তোমাদের অনেক সময় প্রশ্ন হচ্ছে লারমার ফ্রিকোয়েন্সি বা লামার কম্পাঙ্ক কাকে বলে, এটাও আসে। তাহলে তুমি যেটা করবে, যে কোনো একটি নিউক্লিয়াসের মধ্যে চৌম্বক ক্ষেত্র যখন প্রয়োগ করি, আমরা শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করি, শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে ফেলে নিউক্লিয়াসটা একটা নির্দিষ্ট কৌণিক কম্পাঙ্কে ঘূর্ণন করে। এই কৌণিক কম্পাঙ্কে বলা হয় লামার ফ্রিকোয়েন্সি বা লামার কম্পাঙ্ক। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই টপের মতো বা কি বলবো, আমাদের যে লাটিমের মতো নিউক্লিয়াসটা একটা নির্দিষ্ট কৌণিক কম্পাঙ্কে ঘূর্ণন করতে থাকে। এখন আমাদের এই কত কৌণিক কম্পাঙ্কে ঘূর্ণন করবে সেটা নির্ভর করছে আমরা কত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি। যত বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করবো, তত বেশি কৌণিক কম্পাঙ্কে সে ঘূর্ণন করতে থাকবে। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যখন এই যে একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি, এটা ঘূর্ণন করতেছে, আর ঘূর্ণন হচ্ছে একটা নির্দিষ্ট কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, এই কৌণিক কম্পাঙ্কের ঠিক এই যে কম্পাঙ্ক ওমেগা, যদি আমরা বলি এই ওমেগা সমান কম্পাঙ্কের একটা রেডিয়েশন বা রেডিও ফ্রিকোয়েন্সির একটা রেডিয়েশন যদি আমরা বাইরে থেকে প্রয়োগ করি, তখন সে করে কি এই রেডিয়েশনটা করে কি এই নিউক্লিয়াসটা অ্যাবজর্ব করে নেয়। নিউক্লিয়াসটা হচ্ছে এই রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্ব করে নেওয়ার পরে সেই করছে স্পিনটা চেঞ্জ হয়, আর এই স্পিন চেঞ্জ হওয়াটাকে বলা হচ্ছে রেজোন্যান্স। এটা যদি আমরা একটু চিত্রটা দেখাই, দেখো তাহলে খেয়াল করে আমরা কী করছি, অ্যাবজর্পশনটা কীভাবে হচ্ছে সেটার মেকানিজমটা করছি। সেটার অ্যাবজর্পশন, তাহলে আমরা শুরুতে কী করছি, একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি। শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে সেই নিজকের সাপেক্ষে নির্দিষ্ট কম্পাঙ্কে কৌণিক কম্পাঙ্কে ঘূর্ণন করতেছে। এই ঘূর্ণনটাকে এই কৌণিক কম্পাঙ্কে বলা হয় লামার ফ্রিকোয়েন্সি বা লামার কম্পাঙ্ক। এই লামার ফ্রিকোয়েন্সির সাথে
সমান এই ফ্রিকোয়েন্সির সমান যদি একটা রেডিয়েশন আমরা বাইরে থেকে প্রয়োগ করি, রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন, তাহলে সেটা হচ্ছে অ্যাবজর্ব করে নেয়, আর অ্যাবজর্ব করে নিলে স্পিন চেঞ্জ হয়। এটা আমরা চিত্র করে দেয়। যদি আমরা চিত্র দেখাতে চাই, দেখো আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আমাদের সেই নিউক্লিয়াসের প্লাস হাফ স্পিন স্টেটের একটা নিউক্লিয়াস। এটার মধ্যে আমরা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি। চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করার ফলে এইটা হচ্ছে সেই অক্ষের সাপেক্ষে নিউক্লিয়াসটা এই যে একটা কৌণিক কম্পাঙ্কে সে ঘূর্ণন করতেছে। সেই কৌণিক কম্পাঙ্কে যদি ডব্লিউ হয়, ওমেগা হয়, সেই ওমেগার সমান ফ্রিকোয়েন্সি একটা ফ্রিকোয়েন্সি নিউ এবং হচ্ছে ওমেগা সমান, মানে ইস নিউ ইকুয়াল টু এইচ ওমেগা, এটা হলো সমান। যদি সমান কৌণিক কম্পাঙ্কের একটা রেডিয়েশন এর মধ্যে প্রয়োগ করা হয়, আমাদের নিউক্লিয়াসের মধ্যে প্রয়োগ করা হয়, এবং এটা একেবারেই সেম হতে হবে, এই ওমেগা এবং হচ্ছে নিউ সমান হতে হবে, মানে এটার ফ্রিকোয়েন্সি আমরা যে রেডিয়েশন প্রয়োগ করছি সেই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি আর এটার ফ্রিকোয়েন্সি একদম ম্যাচ করতে হবে, 100% ম্যাচ করতে হবে। ম্যাচ করলে সে করে কি এটা হচ্ছে এই রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নেয়, আর অ্যাবজর্ব করে মানে এনার্জিটা অ্যাবজর্ব করে নেয়, আর অ্যাবজর্ব করে নিলে হচ্ছে সে করে কি তার স্পিনটা চেঞ্জ হয়ে যায়। স্পিনটা হচ্ছে আগে প্লাস আপ ছিল, উল্টা দিকে গেছে, মাইনাস আপ হয়ে গেছে। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে রেজোন্যান্স। ঠিক আছে, তাহলে আমি আবার এই বিষয়টাকে আবার বলি, প্রথম থেকে আবার বলি। আমরা কি করছি, একটা যৌগের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের এনএমআর মানে একটা মান টান বের করবো আর কি। ঠিক আছে, তো সেটা বের করার জন্য আমরা যে একটা এনএমআর মেশিন আছে, বড় একটা মেশিন, সেই মেশিনের মধ্যে একটা ইনজেক্ট করা হয়, একটা জায়গার মধ্যে স্যাম্পল ইনজেক্ট করা হয়, রাখা হয়। সেটার মধ্যে প্রথমত একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করতে হয়, অনেক বেশি শক্তিশালী চুম্বক ক্ষেত্র। সেই শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে আমাদের যে নিউক্লিয়াসের মধ্যে আমরা হচ্ছে চুম্বক ক্ষেত্রটা প্রয়োগ করছি, সেই নিউক্লিয়াসগুলো হচ্ছে একটা নির্দিষ্ট কৌণিক কম্পাঙ্কে সরাসরি না করে সে হচ্ছে নির্দিষ্ট কৌণিক কম্পাঙ্কে এভাবে ঘূর্ণন করছে, এইভাবে। ঠিক আছে, যে কৌণিক কম্পাঙ্কে কম্পাঙ্কে ঘুরতেছে সেই একই কম্পাঙ্কের, একদম সেম কম্পাঙ্কের একটা রেডিয়েশন যদি আমরা বাইরে থেকে প্রয়োগ করি, এইটা আর এটা সমান যদি প্রয়োগ করি, তাহলে সে করি কি এই রেডিয়েশনটাকে নিউক্লিয়াসটা অ্যাবজর্ব করে নেয়, আর অ্যাবজর্ব যখন করে নেয় তার স্পিনটা চেঞ্জ হয়ে যায়, আর এই স্পিন চেঞ্জ হওয়াটাকে বলা হচ্ছে রেজোন্যান্স। এই ঘটনাটাকে বলা হচ্ছে রেজোন্যান্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দুটো বিষয় খেয়াল করতে হবে। আমরা যখন মেশিনের মধ্যে কোনো একটি যৌগ নিব, সেটা অবশ্যই আমাদের এনএমআর অ্যাক্টিভ যৌগ হতে হবে, এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস হতে হবে। আমরা প্রথম দিকে বলেছিলাম যে তার কোন কোন মৌলগুলো হচ্ছে এনএমআর অ্যাক্টিভ, তাদের মানে বিজোড় পারমাণবিক সংখ্যা বা বিজোড় ভর সংখ্যা অথবা দুটো বিজোড় হলে অসুবিধা নেই, এগুলো থাকতে হবে। তাদের স্পিন স্টেটগুলো হচ্ছে যেটা হচ্ছে চুম্বকের দিকে মানে অ্যালাইনমেন্ট একই দিকে, সেগুলো হতে হবে। এগুলো এই সব রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে আমরা হচ্ছে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করব। আর চুম্বক ক্ষেত্র শক্তিশালী চুম্বক, দুইটা জিনিস প্রয়োগ করছি আমরা, শক্তিশালী চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে বিনট, এই যে সবসময় বিনট লিখছি, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, এই দিকে। আর এই যে এটা হচ্ছে স্পিন, এই আমাদের সেই নিউক্লিয়াসের স্পিনের দিক, মানে এটা আর এটা একই দিকে। এই যে উল্টো দিকে, তাহলে কিন্তু আমাদের এই এনএমআর এটা অ্যাক্টিভ হবে। দেখ, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক এবং হচ্ছে আমাদের যে একই দিক হতে হবে, এগুলো আগেই বলেছি। তারপর চুম্বক ক্ষেত্র প্রয়োগ করার ফলে নিউক্লিয়াসটা ঘূর্ণন হয় একটা নির্দিষ্ট কৌণিক কম্পাঙ্কে, এই একই কম্পাঙ্কে একটা রেডিয়েশন। তাহলে দুটো জিনিস প্রয়োগ করছি, চুম্বক ক্ষেত্র, একটা হচ্ছে রেডিয়েশন বা রশ্মি আর কি। ঠিক আছে, আর এর মধ্যে কন্ডিশন হচ্ছে এই রেডিয়েশনের কম্পাঙ্ক আর হচ্ছে যে কৌণিক কম্পাঙ্ক যে ঘূর্ণন করছে, এই দুটো কম্পাঙ্ক সেম হতে হবে, 100% সেম হতে হবে। সেম হলে এইটার যে এনার্জি, এই এনার্জিটা হচ্ছে এর মধ্যে ট্রান্সফার হয়ে যায়, আর ট্রান্সফার হয়ে গেলে সে তার স্পিনটা ট্রান্সফার হয়ে সেই স্পিনটা হচ্ছে চেঞ্জ করে দেয়, আর এই স্পিন চেঞ্জ হওয়াটাকে বলা হচ্ছে রেজোন্যান্স। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই বিষয়টা আমরা এই চ্যাপ্টারটা যতক্ষণ পড়বো আর কি, মানে অনেকদিন আমাদের বেশ কিছু লাগবে, যতদিন পড়বো এই মানে জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এই পরবর্তীতে সব বিষয় ব্যাখ্যা করতে গেলে আমাদের এই বিষয়গুলো ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এগুলো থিওরি। থিওরির পরে আমরা দেখবো হচ্ছে আমাদের আরেকটি এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয় যে একটা হচ্ছে কেমিক্যাল শিফট বা রাসায়নিক সরণ। আচ্ছা, খেয়াল করো, আমরা হচ্ছে দুটো বিষয় এখানে লিখেছি, একটা হচ্ছে কেমিক্যাল শিফট, একটা হচ্ছে শিল্ডিং। তোমরা নাম দেখেই বুঝতে পারতেছো। একটা হচ্ছে শিল্ড মানে হচ্ছে শিল্ডিং মানে তো বুঝতেই পারছো, বাধা দেওয়া। যুদ্ধ করতে যেয়ে যখন আগে তরবারিতে যুদ্ধ হতো, তরবারিতে যখন হচ্ছে কেউ তরবারিতে আঘাত করতো, শিল্ড দেওয়া সে আটকাইতো, ঠিক আছে, সে হচ্ছে বাধা দেওয়া। শিল্ডিং মানে হচ্ছে বাধা দেওয়া আর কি, বাধা দেওয়ার মধ্যে কিছু একটা। আর কেমিক্যাল শিফটটা আমরা বেশ ভালো করে ব্যাখ্যা করবো। এটা করার আগে আমরা হচ্ছে একটা ছোট্ট করে চিত্র বি নট আচ্ছা, এটা একটা চিত্র। আমরা চিত্রটা কি ব্যাখ্যা করছি পরে। আমরা বলছি যে আমরা যখন চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি, একটু আগে আমরা বললাম যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করতে হয়। চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে সে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে প্রবেশ করে নিউক্লিয়াসটাকে ঘূর্ণন করে। প্রশ্ন হচ্ছে যে কোনো একটি পরমাণু যখন থাকে তখন শুধুমাত্র তো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের বাইরে তার ইলেকট্রন থাকে, ইলেকট্রন চারদিকে ঘূর্ণন করতে থাকে। শুধু তাই না, এর আশেপাশে আরও অনেক ধরনের পরমাণু বা মৌল থাকে। ফলে এই বিষয়টা জাস্ট শুধু একটা নিউক্লিয়াসকে যদি আইসোলেট করা যেত তাহলে সেটা ওইভাবে ব্যাখ্যা করা যেত, কিন্তু কোনো নিউক্লিয়াসকে আসলে আইসোলেট করা যায় না। এই জন্য ওই চারিদিকের যে যোজন ইলেকট্রন, পাশের যে পরমাণু, তাদের এনভায়রনমেন্ট ইত্যাদি অনেক বিষয়ের উপর এই বিষয়গুলো নির্ভর করবে যে কত কৌণিকম্পাঙ্ক ইত্যাদি ঘুরবে আর কি। তাহলে যখন আমরা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি, যখন আমরা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি কোনো নিউক্লিয়াসের মধ্যে, তখন নিউক্লিয়াসের চুম্বক ক্ষেত্র করার আগে তার ওই পরমাণু নিউক্লিয়াসের বাইরে যে যোজন ইলেকট্রনগুলো ছিল, সেই যোজন ইলেকট্রনগুলো সার্কুলেট হয়, ঘুরতে থাকে, এমনিতেই ঘুরতে থাকে স্বাভাবিক অবস্থায়। কিন্তু এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের ফলে প্রয়োগের ফলে এক্সট্রা ঘূর্ণন হয়, ঠিক আছে। তো ফলে সেখানে একটা কারেন্ট তৈরি হয়, কারেন্ট, ঠিক আছে। তাহলে আমরা কি এই যে কারেন্ট তৈরি হয়, সেই কারেন্টটাকে বলা হচ্ছে লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট। তাহলে তোমাকে যদি প্রশ্ন আসে যে লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট কাকে বলা হয়, কাকে বলে? যে চুম্বক ক্ষেত্র প্রয়োগের ফলে কোনো একটি পরমাণুর যে যোজন ইলেকট্রনগুলো, সেই যোজন ইলেকট্রনগুলো ঘূর্ণনের ফলে যে একটা কারেন্ট তৈরি হয়, সেটাই হচ্ছে লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট, ঠিক আছে। মানে এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ফলে নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলো থাকে, চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম, সেই চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলেই ওগুলো হচ্ছে সার্কুলেট করতে থাকে। এই সার্কুলেশনের ফলে যে কারেন্ট তৈরি হয়, এটি হচ্ছে লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট, ঠিক আছে। বিষয়গুলো খেয়াল করো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লোকাল ডায়াগ্রাম। এখন বিষয় হলো আমাদের হচ্ছে আমরা যখন চুম্বক, এটা হচ্ছে বি নট মানে চুম্বক ক্ষেত্র আমরা প্রয়োগ করছি। এই চুম্বক ক্ষেত্র প্রয়োগের ফলে এটা হচ্ছে নিউক্লিয়াস, চুম্বক ক্ষেত্রের প্রয়োগের ফলে নিউক্লিয়াস পর্যন্ত এই চুম্বক ক্ষেত্রটা পৌঁছাতে হলে তাকে বাধা অতিক্রম করতে হয়। কী কী বাধা? একটা হচ্ছে যে লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট তৈরি হলো, মানে ইলেকট্রনগুলো সার্কুলেশন তৈরি হলো, সেই সার্কুলেশনের ফলে একটা কারেন্ট তৈরি হয়। আচ্ছা, আবার আমরা জানি যে কোনো একটি চার্জ পার্টিকেল যদি ঘুরতে থাকে, ইলেকট্রন যদি ঘুরতে থাকে, তাহলে সেটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড, এইগুলো হচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ড আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমরা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি, চুম্বক ক্ষেত্র প্রয়োগের ফলে নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো ঘূর্ণন হয়। সেই ঘূর্ণনের ফলে যে কারেন্ট তৈরি হয় সেটাকে লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট। আবার এই কারেন্ট তৈরির ফলে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডটা করে কি এই চুম্বক ক্ষেত্র এই ভিতরে যেতে বাধা দেয় আর কি। মানে এটা আমরা প্রয়োগ করছি,
তো এখানে একটা কাউন্টার একটা ম্যাগনেটিক ফিল্ড এক্সট্রা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ফলে এই ম্যাগনেটিক ফিল্ডটা ভিতরে নিউক্লিয়াস পর্যন্ত যাইতে বাধাপ্রাপ্ত হয়। এই বাধা দেওয়ার ঘটনাটাকে বলা আছে ডায়াম্যাগনেটিক শিল্ডিং বা ডায়াম্যাগনেটিক অ্যানাইসোট্রপি। তোমাদের প্রশ্ন আসে এরকম সংজ্ঞাকার অনেক সময়, ডায়াম্যাগনেটিক শিল্ডিং কি বা ডায়াম্যাগনেটিক অ্যানাইসোট্রপি কি। তাহলে এটা যদি আমরা ভাষা দিয়ে বলতে চাই তাহলে কি, চুম্বক ক্ষেত্র প্রয়োগের ফলে কোনো একটি নিউক্লিয়াসের মধ্যে চুম্বক ক্ষেত্র প্রয়োগের ফলে ভ্যালেন্স ইলেকট্রনগুলো বা যোজন ইলেকট্রনগুলো ঘূর্ণনের ফলে যে লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট তৈরি হয়, সেই কারেন্টের ফলে একটা কাউন্টার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, এই ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগকৃত চুম্বক ক্ষেত্রকে নিউক্লিয়াস পর্যন্ত যাতে বাধা দেয়, এই বাধা দেওয়ার ঘটনাটাকে এগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক শিল্ডিং বা ডায়াম্যাগনেটিক অ্যানাইসোট্রপি। একই বিষয়, শিল্ডিং, ডায়াম্যাগনেটিক শিল্ডিং বা ডায়াম্যাগনেটিক অ্যানাইসোট্রপি একই বিষয়। ঠিক আছে, তাহলে লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্টের ফলে একটা কাউন্টার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এক্সট্রা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে নিউক্লিয়াস পর্যন্ত যেতে বাধা দেয়। এই বাধা দেওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে ডায়াম্যাগনেটিক শিল্ডিং বা ডায়াম্যাগনেটিক অ্যানাইসোট্রপি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক আমরা প্রয়োগ করছি, আর ওখানে লোকাল ডায়াম্যাগনেটিক ফিল্ডের ফলে লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্টের ফলে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো সেটার দিক হচ্ছে এটা, ফলে আমাদের এইটা হচ্ছে প্রয়োগ করছি আর এই দিকে হচ্ছে বাধা দিচ্ছে। এই দুইটা হচ্ছে ফলে এইটা হচ্ছে দুর্বল, যদিও যেটা আমাদের এখানে ইনডিউস তৈরি হচ্ছে সেটা দুর্বল। মানে এই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রকে এই দুর্বল এই চৌম্বক ক্ষেত্রটাকে অতিক্রম করে নিউক্লিয়াস পর্যন্ত যাইতে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে যে এই বাধাটা যত বেশি হবে এই ম্যাগনেটিক ফিল্ডটা তত কম পরিমাণে ওখানে যাবে। ঠিক আছে, ফলে ভ্যালেন্স ইলেকট্রনগুলো যত বেশি পরিমাণে অ্যাভেলেবল থাকবে নিউক্লিয়াসের চারদিকে, তত বেশি লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট তৈরি হবে, তত বেশি ডায়াম্যাগনেটিক অ্যানাইসোট্রপি বা শিল্ডিং তৈরি হবে বা বাধা তৈরি হবে। ঠিক আছে, ফলে তখন কম পরিমাণে যাবে, আর কম পরিমাণে গেলে আমরা জানি, একটু আগে বলেছিলাম যে চুম্বক ক্ষেত্র যত শক্তিশালী প্রয়োগ করা হবে, এইটার যে ঘূর্ণন, একটু আগে আমরা বলেছি যে ঘূর্ণনটা সেই ঘূর্ণনটা তত বেশি হবে, যত কম প্রয়োগ করা হবে ঘূর্ণনটা তত কম হবে। ঠিক আছে, ফলে এইটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমাদের যে কেমিক্যাল শিফট, সেই কেমিক্যাল শিফটের উপর বেশ প্রভাব ফেলবে। মানে হচ্ছে যত বাধাপ্রাপ্ত হবে তখন কেমিক্যাল শিফটের মান তত, মানে এটা কম পরিমাণে যাবে, আর কম পরিমাণে যাওয়া মানে হচ্ছে এটা কমভাবে ঘূর্ণন করবে এবং তার হচ্ছে কেমিক্যাল শিফটও কম হবে। আর এটা যখন বাধা কম প্রাপ্ত হবে, মানে ভ্যালেন্স ইলেকট্রনগুলো যত অ্যাভেলেবল কম হবে, তখন হচ্ছে বাধাটা কম হবে, আর কম হবে মানে হচ্ছে সে কম পরিমাণে যাবে, বেশি পরিমাণে যাবে, এটা বেশি পরিমাণে যাবে, বাধা কম মানে এটা বেশি যাওয়া, আর বেশি যাওয়া মানে হচ্ছে সে হচ্ছে তার কেমিক্যাল শিফট বেশি হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে শিল্ডিং যদি আমাকে বলে, তো শিল্ডিং কি, যদি তোমাকে বলা হয় বাধা দেওয়াটাকে, শিল্ডিং হচ্ছে ওই আমাদের সেই ডায়াম্যাগনেটিক অ্যানাইসোট্রপির মতোই কথাটা আর কি। ঠিক আছে, শিল্ডিং বা বাংলা মনে হয় আচ্ছাদন বলা আছে আর কি বাংলা বইগুলোতে। যাই হোক, তাহলে কেমিক্যাল শিল্ডিং তোমাকে যদি বলা হয়, শিল্ডিংটা অবশ্যই একই রকম, ডায়াম্যাগনেটিক শিল্ডিং বা অ্যানাইসোট্রপি। সেটা কি, কোনো একটি নিউক্লিয়াসের মধ্যে যদি ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করা হয়, ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করার ফলে নিউক্লিয়াসটার দিকে চুম্বক ক্ষেত্রটা যাইতে ভ্যালেন্স ইলেকট্রনগুলোর যে বাধা দেয়, ভ্যালেন্স ইলেকট্রনগুলোর ঘূর্ণনের ফলে যে বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে শিল্ডিং বা অ্যানাইসোট্রপি। যাই হোক, তাহলে আমাদের যদি বলা হয় যে এই বিষয়টা কি আর কি। ঠিক আছে, তাহলে তোমাকে অনেক সময় প্রশ্ন আসে যে কেমিক্যাল ডায়াম্যাগনেটিক শিল্ডিং কি ব্যাখ্যা করে, 3-4-5 মাসের প্রশ্ন হয়, তখন তোমাকে এই বিষয়টাকে পুরোপুরি অনেক বড় করে ব্যাখ্যা করতে হবে আর কি। ঠিক আছে, যদি বড় করে ব্যাখ্যা না করা যায় তাহলে সেটা হচ্ছে তুমি মার্কস কম পাবে। আর যদি শুধুমাত্র সংজ্ঞা আসে তাহলে তুমি জাস্ট সংজ্ঞাটা দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে বিষয়টা বুঝলা কিনা আমি আবার বলি। শিল্ডিংটা হচ্ছে মূল কথা হলো নিউক্লিয়াস পর্যন্ত যাইতে কোনো একটা বাধা দেওয়া, নিউক্লিয়াস পর্যন্ত যাইতে বাধা দেওয়া। ঠিক আছে, আচ্ছা, আমরা যখন হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি কোনো একটা নিউক্লিয়াসের মধ্যে, চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি নিউক্লিয়াসের মধ্যে, যখন আমরা নিউক্লিয়াসের মধ্যে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি তখন শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি, সেই শক্তিশালী চুম্বক ক্ষেত্র আমাদের নিউক্লিয়াসটাকে ঘূর্ণন করা। অ্যান্ড শক্তিশালী চুম্বক ক্ষেত্র নিউক্লিয়াস পর্যন্ত যাইতে হলে তাকে বাধা অতিক্রম করতে হয় কিসে, তার চারদিকে যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো আছে সেই ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে অতিক্রম করে যেতে হবে। ভ্যালেন্স ইলেকট্রন তো আর জাস্ট এক জায়গায় বসে থাকে না, সে হচ্ছে সার্কুলেট করে, এমনিতেই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘূর্ণন থাকে, কিন্তু এই চুম্বক ক্ষেত্র প্রয়োগের ফলে সেই এক্সট্রা আরেকটা ঘূর্ণন হয়, মানে এক্সট্রা ঘূর্ণন হয়, সেই ঘূর্ণনের ফলে একটা লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট তৈরি হয়, সেই কারেন্টের ফলে একটা
ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডটা করে কি, এই ম্যাগনেটিক ফিল্ডটাকে বাধা দেয়, ফলে এই ম্যাগনেটিক ফিল্ড নিউক্লিয়াস পর্যন্ত যেতে গেলে বাধাপ্রাপ্ত হয়। এই বাধাপ্রাপ্তটাই হচ্ছে হওয়ার ঘটনা হয়ে গেছে শিল্ডিং বা অ্যানাইসোট্রপি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বলবো যে কেমিক্যাল শিফট বিষয়টা কি আর কি, ঠিক আছে। তাহলে শিল্ডিং বিষয়টা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয় দেখো তুমি হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করো। শিল্ড হচ্ছে বাধা দেওয়া, নিউক্লিয়াস পর্যন্ত যাইতে ভ্যালেন্সি ইলেকট্রনটা সার্কুলেশন করলে যেগুলো বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে শিল্ডিং। আচ্ছা, এই বিষয়টা আমাদের অন্যান্য পরবর্তীতে বিভিন্ন ব্যাখ্যা করতে গেলে তোমাকে অনেক সময় যৌগ দেওয়া থাকবে। এই যৌগটার কেমিক্যাল শিফট, এই যেটা আমরা বলবো কেমিক্যাল শিফট কম কেন, এই প্রোটনটার কেমিক্যাল শিফট বেশি কেন, ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। এই তখন কিন্তু এই শিল্ডিং বিষয়টা আমাদের ব্যাখ্যা করতে হবে, বলে এটা মাথায় রাখতে হবে অলওয়েজ, কার শিল্ডিং বেশি হবে কার। আচ্ছা, কেমিক্যাল শিফট যদি আমরা বলতে চাই, আমরা যে রেজোনেন্স বলতেছিলাম, যে রেজোনেন্স হচ্ছে কি, আমরা যে রেজোনেন্স বলতেছিলাম, রেজোনেন্স হচ্ছে ওই যে আমরা যে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম, চুম্বক ক্ষেত্র প্রয়োগের ফলে যে হচ্ছে নিউক্লিয়াসের একটা কৌণিক কম্পাঙ্কে ঘূর্ণন করতে থাকলো, ঘূর্ণন সেই কম্পাঙ্কে রেডিয়েশন আমরা প্রয়োগ করলাম, ফলে সেটা অ্যাবজর্ব করলে সেই অ্যাবজর্বটা হচ্ছে রেজোনেন্স, ঠিক আছে। অ্যাবজর্ব করার ফলে স্পিনটা চেঞ্জ হলো, সেটাই হচ্ছে রেজোনেন্স। আছে এখন এই রেজোনেন্স হচ্ছে কেমিক্যাল, আমাদের যে কোনো একটা যৌগ থাকবে সেই যৌগগুলোর প্রোটনগুলোর রেজোনেন্স মানে মাপা, প্রোটনগুলো আলাদা আলাদা রেজোনেন্স মাপা আসলে খুবই কঠিন কাজ, মানে অ্যাকচুয়াল রেজোনেন্সের পার্থক্যটা মাপা খুব কঠিন কাজ, কারণ পার্থক্যটা খুবই কম, ঠিক আছে। রেজোনেন্সগুলো মানে ম্যাগনেটিক ফিল্ডগুলো যে কম অল্প ম্যাগনেটিক ফিল্ড পার্থক্য থাকার কারণে এগুলো মাপাটা খুব কঠিন কাজ, ঠিক আছে। এই জন্য যেটা করা হয় একটা রেফারেন্স যৌগের কেমিক্যাল শিফটকে জিরো ধরে, একটা রেফারেন্স যৌগের কেমিক্যাল শিফটটাকে জিরো ধরে, একটাকে জিরো ধরে ওইটা সাপেক্ষে বাকিগুলো কত দূরে শিফট করে সেটাই আসছে, ঠিক আছে। আচ্ছা, তো একটা রেফারেন্স যৌগ ব্যবহার করা হয় টিএমএস। আমি আসলে কেমিক্যাল শিফটের আগে সংজ্ঞাটা দেখে নিই, দিয়ে নিই। কেমিক্যাল শিফটের সংজ্ঞা হচ্ছে কোনো আদর্শ রেখা, আদর্শ রেখা, আদর্শ রেখা মানে হচ্ছে আদর্শ, যেটাকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করছি, যে যৌগটা তার জন্য একটা শিফট পাওয়া যায় সেটাকে জিরো ধরে এবং অনুষ্ঠিত রাসায়নিক পরিবেশের ভিন্নতার কারণে পরীক্ষিত নিউক্লিয়াসের রেজোন্যান্স রেখা পার্থক্য। ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে রাসায়নিক সরণ বা কেমিক্যাল, এটা হচ্ছে আদর্শ রেখা। আমরা বলছি যে কোনো একটি রেফারেন্স যৌগ যদি আমরা ব্যবহার করি, রেফারেন্স যৌগ হচ্ছে কী ব্যবহার করবো, কেন ব্যবহার করবো সেটাই আমরা বলবো আর কি। তাহলে একটা আদর্শ যৌগ যার প্রোটনগুলোর রাসায়নিক সরণের মান, যেটাকে আদর্শ রেখা বলছি আমরা, এবং আমরা যে যৌগগুলো, যে যৌগের প্রোটনগুলোর রাসায়নিক সরণের মান হচ্ছে চেক করবো আর কি, সেই দুইটার যে রেজোনেন্স রেখার পার্থক্য সেটাকে বলা হচ্ছে রাসায়নিক সরণ। আমরা একটু দেখি আর কি, এরকম হচ্ছে, এটা হচ্ছে যদি এটা হলো সেই জিরো ধরা হয়, এটা হচ্ছে আমাদের সেই আদর্শ রেখা। এইটা থেকে আমরা যে যৌগগুলোর কথা বলছি, যে যৌগের প্রোটনগুলোর কথা বলছি, সেই যৌগগুলোর কত দূরে শিফট করে, যদি এখানে থেকে এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা 3 হয়, এখানে যদি কোনো একটা এরকম একটা কিছু একটা পাওয়া যায়, তাহলে এটা হলো 1.5, ঠিক আছে। এখানে পাওয়া গেলে 2, 3 ইত্যাদি এরকম, তাহলে যদি যে যৌগের প্রোটনগুলো আমি বলছি তাহলে সেটা কি 1.5, তার কেমিক্যাল শিফট হচ্ছে 1. মূল কথা হলো রেফারেন্স থেকে আমাদের আমরা যেটার কথা বলছি সেটার দুইটার যে পার্থক্য, রেজোনেন্স রেখার পার্থক্য, সেটাই হচ্ছে আমাদের রাসায়নিক সরণ। কত দূরে রেফারেন্স থেকে সে শিফট করতেছে, কত দূরে রেফারেন্স থেকে সে শিফট করতেছে, সেটা হচ্ছে ওই প্রোটনের জন্য কেমিক্যাল শিফট বা রাসায়নিক সরণ। এটিকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়, আর একটা স্কেল আছে টাউ দ্বারা প্রকাশ করা হয়, ওটা আমরা বলবো। তাহলে কেমিক্যাল শিফট বা রাসায়নিক সরণ কি, কোনো একটা আদর্শ রেখা, আমরা আদর্শ রেখা বলছি, সেই আদর্শ রেখা এবং কোনো একটা যে যৌগের প্রোটন বা কোনো একটা যৌগের যে প্রোটনের আমরা রাসায়নিক সরণ মাপবো,
সেইটার রেজোনেন্স রেখার পার্থক্য। আদর্শ রেখা থেকে কোনো একটা সেইটার রাসায়নিক পার্থক্য, সেটি হচ্ছে আমাদের রাসায়নিক সরণ। প্রশ্ন হচ্ছে এই আদর্শ রেখা কার এবং রেফারেন্স যৌগ কাকে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়? তাহলে কেমিক্যাল শিফটের সংজ্ঞাটা মনে লিখে পেলো বা লিখে পেলো, এটা সরাসরি সংজ্ঞাকারে আসে। আচ্ছা, এই যে রেফারেন্স যৌগ আমরা বলছি, রেফারেন্স যৌগ, সেই রেফারেন্স যৌগ হিসেবে ব্যবহার করা হয় টেট্রা মিথাইল সাইলেন নামে একটা যৌগ, যেটাকে সংক্ষেপে টিএমএস বলবো আমরা সবসময়, টিএমএস, টেট্রা মিথাইল সাইলেন। এটা হচ্ছে সিলিকন, একটা সিলিকনের চারদিকে চারটা মিথাইল আর কি, সিলিকনের চারদিকে চারটা মিথাইল যদি থাকে তাহলে এটা টেট্রা মিথাইল সাইলেন, ঠিক আছে। এইটাকে আমরা হচ্ছে রেফারেন্স ব্যবহার করবো। প্রশ্ন হচ্ছে এটাকে কেন রেফারেন্স হিসেবে ব্যবহার করবো, ঠিক আছে, এটা বলি আমরা আজকের মতো শেষ করবো। টেট্রা মিথাইল সাইলেনকে রেফারেন্স হিসেবে ব্যবহার করার কারণ কি? এক নম্বর হচ্ছে, খেয়াল করো, এই সবগুলো প্রোটন, এই যে 12টা প্রোটন আছে, 12টা হাইড্রোজেন আছে, সবগুলো হচ্ছে একই রকম আর কি, ঠিক আছে। ফলে এগুলো হচ্ছে ম্যাগনেটিক্যালি, প্রোটনগুলো ম্যাগনেটিক্যালি আইসোট্রপিক। 2 নম্বর হচ্ছে এই যে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি শিল্ডেড, মানে প্রোটনগুলো অন্য যৌগের চেয়ে বেশি ফিল্ডেড, প্রোটনগুলো এই যৌগের প্রোটনগুলো অন্য যে কোনো যৌগের চেয়ে বেশি শিল্ডেড, বেশি শিল্ডেড, ঠিক আছে, অন্যগুলোর চেয়ে বেশি। আরো শিল্ডেড মানে হচ্ছে যে এগুলো এখানে কোনো ইলেকট্রোনেগেটিভ কিছু নাই, অন্য অনেক কিছুর মধ্যে থাকে এরকম, কিন্তু এটা বেশি শিল্ডেড। আরো কিছু আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্যাম্পলের সাথে বা নমুনার সাথে, এর সাথে মানে মিশে না, আন্তঃক্রিয়া করে না, নমুনার সাথে মিশে যায় না আর কি, ঠিক আছে, নমুনার সাথে মিশে গেলে ডিস্টার্ব হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি, এর স্ফুটনাঙ্ক কম। স্ফুটনাঙ্ক কম থাকলে সুবিধা কি, যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন হচ্ছে এটাকে অল্প তাপে হচ্ছে এটাকে আমরা বের করে দিতে পারবো, খুব সহজে এটাকে আমরা উড়িয়ে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হলো মোটামুটি আমাদের স্বাভাবিক কথা, ঠিক আছে। আরও একটা বিষয় যেটা হচ্ছে কি, এই যে প্রোটনগুলো, সেটা হচ্ছে একদমই উচ্চ চৌম্বক ক্ষেত্রের দিকে একটি মাত্র সিঙ্গেল লাইন তৈরি করে, ঠিক আছে। এই সিঙ্গেল লাইন, যেখানে নর্মালি অন্যগুলো যৌগের সিঙ্গেল লাইন তৈরি হয়, আমরা যে একটু আগে দেখলাম, এটা হচ্ছে এই যে এখানে একটা সিঙ্গেল লাইন তৈরি করে, ঠিক আছে, এবং অনেক উচ্চ চৌম্বক ক্ষেত্রের দিকে। ফলে এখানে অন্য কোনো যৌগের নর্মালি হচ্ছে ই পাওয়ার সম্ভাবনা কম, কেমিক্যাল শিফট পাওয়ার সম্ভাবনা কম। এই কয়েকটা কারণে হচ্ছে টেট্রা মিথাইল সাইলেনকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে 2 ধরনের প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে টিএমএস কি, সরাসরি টিএমএস কি, তো এটা পুরো